প্রিয় দর্শক, সিল টিভির সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ, একজন উদ্যোক্তা এবং লেখক। অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন শেখ নুরুল ইসলাম, আর সম্প্রচারে আমাদেরকে সহযোগিতা করেছেন পিয়াইন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টস, গোয়েনঘাটে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, কৃষিজাত। সাংবাদিক এম এ রহিম সেটা প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে কৃষি খাতে মানুষকে উদ্বুদ্ধ করা, কৃষি পণ্য উৎপাদন করা, বাজারজাত করা, অর্থাৎ কৃষিকে এগিয়ে নেওয়া। আমরা জানি যে কৃষি আমাদের প্রধান সম্পদ, সুতরাং এই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি বেশ গুরুত্ব সহকারে কাজ করছে। বেকারত্বেরও অবসান ঘটাতে তারা তৎপর রয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই তিনটি পত্রিকা, একটি জাতীয়, দুটি স্থানীয়। আমরা বাছাইকৃত শিরোনামগুলো পড়ছি, এর মধ্য থেকেও কয়েকটি নিয়ে আমরা কথা বলবো। পর্যালোচনা করবেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ। আমি প্রথমেই কিছু বাছাই করা শিরোনাম পড়ে নিই। জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রীকে জানালেন মন্ত্রী প্রতিমন্ত্রী। অর্থকষ্টে সরকার, হামের ছুবলে একদিনে ঝরলো আরো 4 শিশু প্রাণ। সারা দেশে টিকার দান শুরু হচ্ছে আজ। সরকারি দলের এমপিদের অঙ্গভঙ্গির নিন্দা জামায়াত আমিরের। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো 212 টাকা। তেলের দাম বাড়লো, পাম্পে কমেনি ভিড়, দীর্ঘ অপেক্ষা। তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন থেকে খাদ্য সবখানে প্রভাব পড়বে। বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলো, সরকার বাড়িয়েছে সামান্য। জ্বালানি মন্ত্রী। তেলের সামান্য বেড়েছে, কিন্তু এলপিজির দাম অনেক বেড়ে গেছে। যুদ্ধ নিরসনের আশায় বৈঠক, পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। অবরোধ নিয়ে শর্ত ইরানের। আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়েলফেয়ার আর স্কুল পরিদর্শন সেনা প্রধানের। শেষ পৃষ্ঠার শিরোনাম, চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে অবস্থান। মাছের নাম রূপবান। রূপবান একটা লোককাহিনী। বেপরোয়া গতিতে গাড়িতে অতিষ্ঠ ঢাকাবাসী, মাসে 5,500 মামলা। মোটরসাইকেলের সাইলেন্সার ও হাইড্রোলিক হর্নে কান ছালাপালা। সানেম অর্থনৈতিক সম্মেলনে দেবপ্রিয়। সংস্কার পরিকল্পনা তৈরি সহজ, বাস্তবায়ন কঠিন। অনেকদিন পরে কথাটা বললেন। রায়পুরায় মব সৃষ্টি করে অধ্যক্ষের ওপর হামলা, এখনো মব সন্ত্রাস। তেলের দাম বৃদ্ধিতে ভাড়া 1.5 গুণ বাড়াতে চান বাস মালিকরা, উদ্বেগে যাত্রীরা। ফিটনেসে একটি বাসেরও বিআরটিসি দিয়ে ঢাবির শিক্ষার্থীদের বহন। লোডশেডিং ও জ্বালানি সংকটে টেলিকম সেবায় বিপর্যয়ের শঙ্কা। নগর স্বাস্থ্যসেবা সংকটে আসছে 11,500 কোটির প্রকল্প। মুক্তিপণ দেওয়ার পর মিলেছে অপহৃত ব্যবসায়ীর লাশ। 5 জেলায় 3 খুন, 2 লাশ। সিআরপিতে হাসপাতাল ইস্যু, চট্টগ্রামবাসীকে অস্থিরতায় রেখে কোনো প্রকল্প হবে না, রেলমন্ত্রী। প্রতিবার আমরা বেশ কিছু শিরোনাম বললাম, এর মধ্যে থেকে কয়েকটি নিয়ে আমরা কথা বলবো। অর্থকষ্টে সরকার, কি বলবেন? অর্থকষ্টে সরকার, এটা হচ্ছে চরম বাস্তবতা, এবং এই বাস্তবতার পিছনে কারণটা কি? আমার চোখে যে কারণটা ধরা পড়ে সেটা হচ্ছে অর্থ বিষয়ে কোনো বিশেষজ্ঞ, সরকারি দল, বিরোধী দল, পুরা পার্লামেন্টের মধ্যে আমার চোখে পড়ে না। তাই একজন সাইফুর রহমান আর নেই, কিবরিয়াও নেই, সাইফুর রহমানও নেই, যারা অর্থনীতি সম্পর্কে অর্থনীতি সম্পর্কে বুঝতেন। আছেন আইনমন্ত্রী, আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যারা এমন কিছু আইন করছেন যে আইনে অর্থনীতি বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। যেমন মনে করেন আপনি ব্যাংক রিজলিউশন আইন যেটা করা হলো, আগের মালিকদের 7% টাকা দিয়ে তারা আগের মালিকানা পেয়ে যাবে ফেরত। সরকার ডালো 35,000 কোটি টাকা, তার 7% দিয়ে তারা আবার লুটপাট শুরু করবে। এখন এইসব জিনিসের তো একটা ওয়াচডগ আছে, আপনি সারা দেশের মানুষ দেখছে, বলতে পারছে না, কিন্তু আপনি তো ধরা খাবেন এক জায়গায়, সেটা হচ্ছে আইএমএফ। আইএমএফ তো সব জিনিস দেখছে, আপনি কি করছেন না করছেন সবই দেখছে, খেলাফি ঋণের পরিমাণ কত সবই দেখছে, ব্যাংক পরিচালকরা লুটপাট করছেন সেটা দেখছে। এখন আপনি লোনের জন্য, টাকার জন্য যেখানেই যাবেন আইএমএফ এর ক্লিয়ারেন্স চাইবে, আইএমএফ ক্লিয়ারেন্স দিবে না, হ্যাঁ, ধরা খেয়ে যাবেন। এই যে অর্থ কষ্ট, এই কষ্টটা তো আমাদের তৈরি করা।
হ্যাঁ, আমরা এক্সপার্টাইজ নাই, আমাদের এইসব জিনিস ডিসকাস করার মতো লোক নাই। পার্লামেন্টে যে আলোচনা হয় দেখা যায় সবই আইন বিশারদ, সবই সংবিধান বিশারদ, সবই রাজনীতি বিশারদ, কিন্তু অর্থ বিশারদ। সংসদকে বলা হয় আইন প্রণয়নের হুম, সর্বোচ্চ ফোরাম। তো সেখানে তো আইনের কথাই হবে। আইনের কথা হবে, কিন্তু অর্থনীতিকে বাঁচিয়ে রেখে আইন। অর্থনীতি সম্পর্কে জানতে হবে, কারণ অর্থনীতি হচ্ছে মূল চালিকা অর্থনীতির শক্তি। তো একটা আইন আছে। আপনার যদি পেটে যদি ভাত না থাকে, সকালে যদি ভাত না পান, আপনি কি চলতে পারবেন? এই ভাতটা তো অর্থনীতি। অর্থনীতি তো আপনার আইনের বাইরে না, মাথা আইনের বাইরে থেকে না। যদি ভালো ভালো চিন্তা আসে, থিওরি আসে, সমাজ সংস্কৃতি নিয়ে বড় বড় থিওরি দেন, থিওরি পেতে হলে আপনার পেটে ভাত থাকতে হবে। জি। পেটে ভাতটা তো অর্থনীতি। এখন এর আপনি থেকে বের হওয়ার পথ হচ্ছে আপনি এইরকম এক্সপার্ট লোক খোঁজা, যারা অর্থনীতি সম্পর্কে বুঝে, যারা অর্থনীতি চালাতে পারে, সেই সব এক্সপার্ট লোক খোঁজা। আপনি দেখেন, অন্তর্বর্তী সরকারের অনেকগুলা লিমিটেশন ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় মানুষ কিরকম ছিল যদি আপনি জরিপ করেন তাহলে দেখবেন মানুষ বিদ্যুৎ কষ্টে ছিল না, মানুষ দ্রব্যমূল্যের কষ্টে ছিল না। হ্যাঁ, তাহলে এরা কেমনে পারলো আর আমরা কেন পারছি না? নির্বাচিত সরকার কেন পারছে না? তাহলে বুঝতে হবে কান্ডারিটাকে। আপনার যদি একজন ম্যানেজার একটা প্রতিষ্ঠান চালায়, এই প্রতিষ্ঠান লোকসান দেয়, পরে কি আপনি এই ম্যানেজারকে আবার নিয়োগ দিবেন? দেখা গেল তো তাই। 2001-06 যে বিদ্যুৎ মন্ত্রীর কারণে সারা দেশ অন্ধকারে ছিল, সেই বিদ্যুৎ মন্ত্রী আবার নিয়োগ পেল। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যখনই প্রশ্ন আসছে সে বলছে বিদ্যুতের কোনো সমস্যা নেই, পেট্রোলের কোনো সমস্যা নেই, ডিজেলের কোনো সমস্যা নেই। আমি 5 দিন ঘুরতে ঘুরতে ডিজেল কালেকশন করছি, পেট্রোল কালেকশন করছি 5 লিটার। এখন তো এই প্রশ্নটা উঠেছে যে এখন সমস্যা যখন নেই, সংকট যখন নেই, অভাব যখন নেই, তাহলে বিদ্যুৎ পাচ্ছে না কেন মানুষ, পাচ্ছে না। তেল পাচ্ছে না কেন মানুষ? কিন্তু এই জিনিসটা হচ্ছে লিডারশিপের যে কোয়ালিটি, সেটা হচ্ছে আপনি স্বীকার করে নেওয়া। যেমন আপনি ফিডেল কাস্ট্রোর অনেক সমস্যা ছিল, অনেক সমস্যা তার সামনে উঠেছে, সে বলছে আমি পারছি না। মানুষ কিন্তু ফিডেল কাস্ট্রোর দিকে মুখ ফিরায় নাই। না, ফিরাবে না, আমাদের দেশের মানুষ ফিরাবে না। আর আপনি যদি সালাউদ্দিন সাহেবের মতো লোক রাখেন যারা সংসদের মানে বস নস করে দেয়, মনে হয় উনি বিরোধী দলের নেতা, মনে হয় উনি সুরঞ্জিত সেনগুপ্ত, হ্যাঁ, সেই দ্বারায় যদি চলেন তাহলে মানুষ কি মনে করবে? আপনি কথা বলতে পারবেন ভালো, কিন্তু মানুষের ইমপ্রেশনটা কি? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার অর্থনীতি বাঁচাবার জন্য লোক কোথায়? হ্যাঁ, এই বিষয়ে বলেছেন। আমরা তেলের প্রসঙ্গটা এসছে, তেলের দাম বাড়লো, পাম্পে কমেনি ভিড়, দীর্ঘ অপেক্ষা। অন্যদিকে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো 212 টাকা। দাম বাড়া, আমি আজাদ ভাই, দাম বাড়া এক জিনিস আর না হওয়া আরেক জিনিস। না পাইলে দুর্ভিক্ষ তৈরি হয়, আর দাম বাড়লে মানুষের কষ্ট বাড়ে। এখন আপনি দুর্ভিক্ষে যাবেন না কষ্টে যাবেন? আফ্রিকার সব দেশে দেখা লেখা থাকে আজকে পেট্রোলের দাম, অর্থাৎ পেট্রোলের ইন্টারন্যাশনাল দামের সাথে লিয়াজও করে তারা পেট্রোলের দাম রাখে, আর আমাদের নির্ধারিত থাকে। আর আপনাদের তাকে আপনারা মানে পলিটিক্যাল কারণে পেট্রোলের দাম মিনিমাইজ করবেন, কমাবেন, বাড়াবেন, পেট্রোল চোরাকারবারি হবে, অনেক কিছু হবে, এগুলো চলবে, সবই চলবে, মজুদদারি হবে, সবই চলবে। এইগুলা না করে আসলে আমি পেট্রোল ইউজ করব কখন? আমি পেট্রোল ইউজ করে 10 টাকায় পেট্রোল ইউজ করে আমি 20 টাকায় ইনকাম করতে পারলে পেট্রোল ইউজ করবো। হ্যাঁ, তাহলে আপনি পেট্রোলে এই ভর্তুকি দেওয়ার দরকারটা কি? পেট্রোলে ভর্তুকি দিয়ে এই সমস্যাটা তৈরি করবেন কেন? হ্যাঁ, যেটা সামাল দিতে পারবেন। আপনার যদি টাকা ভর্তুকি দেন, মানুষ আরামে থাকবে, কিন্তু টাকা যদি আপনি চাইতে হয় আর ওরা যদি টাকা না দেয়, আপনি পেট্রোলে ভর্তুকি কোত্থেকে দিবেন? হ্যাঁ, অথচ পেট্রোলের দাম আপনি কন্ট্রোল করার চেষ্টা করতেছেন, চেষ্টা করে সারা দেশকে বিপদে ফেলে দিচ্ছেন, দুর্ভিক্ষে দেশ চলে যাচ্ছে। আমরা এলপিজির মূল্য বৃদ্ধিটা সম্পর্কে, এই মূল্যবৃদ্ধি সম্পর্কে আমার একটা কথা, এই মূল্যবৃদ্ধি হতে পারে, মূল্যবৃদ্ধি হলে যার এটা ইউজ করার, কনজিউম করার ক্ষমতা সে করবে। কতবার মানুষ দৌড়াবে? সাইফুর রহমান সাহেব বলতেন, আমি পেটে ভাত নিয়ে আমি দৌড়াবো, আমি ইনকাম করব, আমি ভাতে পয়সা দেবো। হ্যাঁ, আমি যদি দৌড়াতে না পারি, এই যে দেখেন বিদ্যুৎ 1 ঘন্টা আছে, 1 ঘন্টা নাই, 1 ঘন্টা 18 কোটি মানুষ বন্ধ থাকলে কি হয় দেশে? আপনি তো এটা পুনর্বাসন কেন্দ্র করেন নাই, আপনি তো বৃদ্ধাশ্রম করেন নাই। হ্যাঁ, মানুষ তো তার হাত পা দিয়ে যদি না চলে, মানুষ যদি নিজেকে না মেনটেন করতে পারে, তাহলে 18 কোটি মানুষকে আপনি কোথাও রেখে খাওয়াতে পারবেন না। এইসব কার্ড টার্ড দিয়ে খাওয়ানো যাবে না। এই জিনিসটা আপনার ইকোনমিক্স হিসাবে, ইকোনমিক্সের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে, না হলে আপনি পারবেন না। সবকিছুর সঙ্গেই তো অর্থনীতি জড়িত, এবং অর্থনীতির ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে, মানুষ প্রয়োজনে ভালো করতে হবে। আপনি যোগাযোগ মন্ত্রী যে ছিল লোকটা, তত্ত্বাবধায়ক সরকারে তাকে নিয়োগ না দিলে পররাষ্ট্রমন্ত্রী একজন নিয়োগ দিলেন, যার ব্যবহার বক্তব্যের জন্য আজকে সারা বিশ্বে আমরা কোনটা হয়ে আছি। এই যে 1 ঘন্টা বিদ্যুৎ নেই, 1 ঘন্টা আছে, কোনো কাজই তো সম্পন্ন করা যায় না। আলটিমেটলি দেখেন, পররাষ্ট্রমন্ত্রীর এই যে অ্যাক্টিভিটিস, হ্যাঁ,
একটা সুবইতে উনি স্বাক্ষর করলো না, এবং এর ফলে যে প্রভাবটা পড়ছে আমাদের অর্থনীতিতে এটা তো অনস্বীকার। আমরা একটু আসি হামের ব্যাপারে। হাম এখন মহামারী অনেকটাই, আর প্রতিদিন এই নিয়ে মানে কথা হচ্ছে বা খবর আসছে আরো 4 জন মারা গেছে। অবশ্য আজকে থেকে সারা দেশে টিকাদান শুরু হয়েছে। সিলেটে উদ্বোধন হয়েছে, আমাদের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি উদ্বোধন করেছেন। আমরা নিশ্চয়ই আশা করতে পারি যে এই টিকাদান কর্মসূচিটা সারা দেশে সফলভাবে সম্পন্ন হবে। না, এখানে আজাদ ভাই একটা কথা হচ্ছে, আপনি ডিসিশন দুই ধরনের, একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ ডিসিশন আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডিসিশন। রিঅ্যাক্টিভ ডিসিশন হচ্ছে আপনার সমস্যা হওয়ার পরে আপনি সমাধান চিন্তা করা, এর মধ্যে কিন্তু অনেক লস হয়ে যায়। আর প্রোঅ্যাক্টিভ ডিসিশন হচ্ছে সমস্যা হওয়ার আগে সমাধান করা। এই দেখেন একটা নিউজ, জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রীকে জানালেন মন্ত্রী এমপিরা। এটা জানানোর কথা আগে, সমস্যা যখন তৈরি হওয়া তখনকার আগে সিদ্ধান্ত জানানোর কথা, অবস্থাটা জানানোর কথা এবং ডিসিশন নেওয়ার কথা। আপনি সমস্যা হওয়ার পরে ডিসিশন নেবেন কেন? আমি এতগুলা বাচ্চা ধরে পড়ার পরে আপনি মা বাবাকে কি দিবেন? যার বাচ্চা মারা গেল তাকে বিনিময়ে আপনি কি দিবেন? দেখা দিয়েছি আগের সরকার যে হামের টিকার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে, টিকার ব্যাপারে উদ্যোগ করে নাই। আপনাদের সরকারও তো অনেকদিন হয়ে গেল। জমা করার পরে আজকে টিকা কালেকশন করতে কেন ভাই? ইন্টারন্যাশনালি আজকাল যোগাযোগ ব্যবস্থা এমন উন্নত, আপনি চাইলে যে কোনো সময় যে কোনো স্টেপ নিতে পারবেন। এটা আগের যুগ না, আমরা তো পাচ্ছি না, আগের যুগ না। সে তো পারবেন না কেন? এইটা হামের টিকা, এটা পারবেন না কেন? এটা মানবতার বিষয় আছে, এটা সারা ওয়ার্ল্ড দাপিয়ে পড়বে, WHO দাপিয়ে পড়বে। অনেক কথাবার্তা হয়েছে, আপনারা প্লেস করতে হবে। তো মূল জিনিসটা হচ্ছে প্লেস করতে হবে, এফিসিয়েন্সিটা হচ্ছে মূল জিনিস। আপনার যে ম্যানেজার তার এফিসিয়েন্সিটা হচ্ছে মূল জিনিস। সরকারের তো বেশি দিন হয়নি, সরকার বেশি দিন হয় না, কিন্তু যাই কয়েকদিন হয়েছে এটা সাফিসিয়েন্ট। আজকাল এত সময় লাগে না। আপনি দেখেন কোন দুর্ভিক্ষ হলে মানুষ কি মারা যায়? কোন বন্যা প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ মারা যায়, ইন্টারন্যাশনাল সংস্থাগুলো ঝাঁপিয়ে পড়ে এবং সময় লাগে না। আমরা অন্য একটি বিষয়ে আসি। সংসদে, জাতীয় সংসদে গতকালের কিছু বিষয় নিয়ে, বিষয়টি একটি ঘটনা নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, জামায়াত ইসলামের আমির, তিনি একটা বক্তব্য দিয়ে সরকার দলের এমপিদের অঙ্গভঙ্গির নিন্দা জানিয়েছেন, এবং অঙ্গভঙ্গিটা আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি। যে সংসদটা মানুষের এত প্রত্যাশিত ছিল, মানুষ যে সংসদের জন্য আকাঙ্ক্ষা, বড় ধরনের আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে, এবং নির্বাচনে মানুষ ভোটও দিয়েছে, এরপরও সংসদে আচার আচরণ সম্পর্কে প্রশ্ন উঠবে কেন বা নিন্দা জানাতে হবে না? বিষয়টা হচ্ছে সংসদে দেখেন ফ্লোর ক্রসিং এর বিরুদ্ধে একটা আইন করা হয়েছে। হ্যাঁ, এতে গিয়ে গণতন্ত্রকে টুটি চেপে মেরে ফেলা হয়েছে। এখন হা যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, এই জমানা। আপনি যা বলবেন হা জয়যুক্ত হয়েছে। যাদের সংখ্যাগরিষ্ঠতা আছে তারা চিৎকার দিবে এবং জয়যুক্ত করবে, নিরঙ্কুশ সরকার। এবং এখানে যারা এখন বাস্তব জিনিসগুলো তুলে ধরবে, যেমন রবিন ফারহানা যখন বাস্তব জিনিসগুলো তুলে ধরছে তখনই শুরু হয়ে গেছে চিৎকার, এবং ট্রেজারি বেঞ্চ থেকে চিৎকার। যেখানে ট্রেজারি বেঞ্চের মেম্বাররা এটা শোনার কথা ছিল, শুনে নিজেদের সমালোচনা করার কথা ছিল, সেখানে ট্রেজারি বেঞ্চের মেম্বাররা চিৎকার দিয়ে মানে নেতার দৃষ্টি আকর্ষণ করেছে যে আমরা চিৎকার দিতে পারি। হ্যাঁ, যদি আপনি এইটা করেন যে একজন মানে ট্রেজারি বেঞ্চের মেম্বার হুলস্থুল করে বক্তব্য রাখতেছে সত্য মিথ্যা মিশিয়ে, এবং আপনি হাততালি দেন, টেবিল চাপড়ান, তাহলে ওই জিনিসটাই উৎসাহিত হয়। এইটা আপনাকে একটু বুঝতে হবে। হ্যাঁ, এটা আমাদের যারা সরকারে আছেন তাদেরকে এটা বুঝতে হবে, এই জিনিসটা আসলে ঠিক না। বরঞ্চ যে কোনো জিনিস জানা দরকার। সরকারে অনেক সহনশীল হতে হয়। সরকারে যারা তাকে এখানে চিৎকার দিয়ে লাভ হয় না। আমরা বিএনপি কে অনেকবার সরকারে দেখেছি, এবং সব সময় বিএনপি কে দেখেছি একটা ইয়ের মধ্যে থাকতে, তখন আওয়ামী লীগকে দেখেছি আক্রমণাত্মক ভঙ্গিতে, বিএনপি কে দেখছি সহনশীল ভূমিকায়। এখন সরকারি দলের যারা আছেন, হ্যাঁ, এই যে আমাদের মন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ, তো অ্যাটিটিউড দেখান, মনে হয় যে তারা সবই জানে। আমরা আশা করবো যে সংসদ, যে মানুষের যে প্রত্যাশা, সংসদের প্রত্যাশা পূরণ করতে হলে সরকারি দলকে সহনশীল হতে হবে, আচরণটাকে একইভাবে বিরোধী দলকে তুলে ধরতে হবে। সব জিনিস প্রচুর স্টাডি করতে হবে এবং তুলে ধরতে হবে। বিরোধী দল তো তুলতে পারছে না, সরকারি দল না হলেই তো চলবে না। বিরোধী দলকে তুলে ধরতে হবে, আক্রমণ করতে হবে। সরকারি বিরোধী দল কাউকে আমরা দেখছি একটু অন্যরকম ভাবে তাদেরকে আক্রমণাত্মক, কিন্তু আক্রমণাত্মক আমি কিন্তু এলাও করি। বিরোধী দল আক্রমণাত্মক হবে, কথায় আমরা দেখে আচরণ হবে না, কিন্তু কথায় আক্রমণ করে। আমরা সৌদি সেনগুপ্তের কথা দেখেছি, মিজানুর রহমান চৌধুরীর কথা দেখেছি, হ্যাঁ, আমরা দেখেছি ওদের অ্যাক্টিভিটিস গুলা দেখেছি। কথার মধ্যে দিয়ে যুক্তি দিয়ে আমরা স্থানীয় পত্রিকার দিকে নজর দিই। দেশে মজুদ গ্যাস
দিয়ে 12 বছর চলবে। জ্বালানি মন্ত্রী। বিবিসি বাংলার প্রতিবেদন, তেলের দাম বৃদ্ধিতে বাড়বে কৃষি সহ উৎপাদন খরচ। বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানির দাম বেড়েছে। অর্থমন্ত্রী। শিগগিরই 10ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে। তথ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী সিলেট সফর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা। 2 তারিখে প্রধানমন্ত্রী আসছেন। ব্রাহ্মণবাড়িয়ার নতুন কূপে দিনে মিলবে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। এলপিজির দাম বাড়লো 212 টাকা। আমরা কথা বলেছি এই নিয়ে। রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, যেটা আমরা আলোচনা করলাম সব এইমাত্র। অ্যাডভোকেসি সভায় তথ্য বিচার বিভাগের 4 জেলায় হাম রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা 13,51,000। উত্তর পূর্বের শেষ পৃষ্ঠা আছে। ঢাকায় ভারতের দূত হচ্ছেন দীনেশ ত্রিবেদী। হরমুজ প্রণালী মাইন মুক্ত করতে রোবট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টারও হাজির নোয়াবালি মার্কেটে আলোচনা সভা। মকবুলের সিসি প্রশাসক টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে যাই। সুনামগঞ্জে 3.5 লাখ শিশুকে দেওয়া হবে হাম রুবেলা টিকা। ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে বিশ্বনাথে দোয়া মাহফিল। জ্বালানি সংকট বিপাকে ছাতকের নৌ পরিবহন মালিক শ্রমিকরা। সংরক্ষিত নারী আসনে জামাত থেকে জোট শরিকরা কতটি পেল। জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত। সিলেট জেলা প্রেস ক্লাব ও সাবিক প্রবি প্রেস ক্লাব নেতৃবৃন্দের মত বিনিময়। ছাতকে বিদ্যুতের কেবল চুরি। রোটারি ক্লাব অব জালালাবাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। মহানগর জামাতের সভায় গোলাম পরোয়ার। জ্বালানি নিয়ে নৈরাজ্য দূরীকরণ ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। আমরা শুরু করি একটু জামায়াতের গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল জামাতে ইসলামের, তিনি সিলেট এসেছিলেন, বক্তব্য রেখেছেন। জ্বালানি নৈরাজ্য দূরীকরণ বাজার সরকার ব্যর্থ। আপনি কি মনে করেন তাই? না, এখন বলার সময়টা তো আসলে ব্যর্থতা ইন্ডিকেশন ছবি আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে গোলাম পরোয়ার সাহেবের যে বক্তব্য, এটা একটা মোটা দাগে বক্তব্য। হ্যাঁ, এগুলাকে আরো স্ক্রুটিনাইজ করে আরো স্টাডি করে বক্তব্য রাখা। আমরা আশা করছিলাম যে ছায়া মন্ত্রিসভা হবে, কিন্তু আলটিমেটলি ছায়া মন্ত্রিসভা এখনো হয় নাই। এবং বিষয়গুলোকে আসলে স্টাডি করে বলা উচিত। এইগুলা মোটা দাগে কথাবার্তা অনেক বলা যায়, অনেক এই সব কথা সবাই সরকারের 2 মাস মাত্র, সবাই সরকারকে ব্যর্থ করলেটা ব্যর্থতা ইন্ডিকেশন তো আছে, কারণ ইন্ডিকেশন তো দেখতেই পাচ্ছি আমরা, বিদ্যুৎ নাই, ব্যর্থতা ইন্ডিকেশন আছে, কিন্তু আলটিমেটলি এটাকে একটু স্পেসিফিক বলতে হবে। আমরা বলি খুচরা বলা, পাইকারি বললে একটু সমস্যা হয়ে যায়। এইসব কথাবার্তা অনেকটা পাইকারি তার কাছে আমরা আরো একটু সূক্ষ্ম ভাবে চাই, আর একটু খুচরা ভাবে চাই কথাবার্তা। আমাদের বাণিজ্য মন্ত্রী একটি বক্তব্য। সরকার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা বান্ধব পরিবেশ কেমনে তৈরি হলো? আপনার সারাটা দিন বিদ্যুৎ নাই, প্রতিশ্রুতিবদ্ধ। বুঝলাম, প্রতিশ্রুতিটা কেমনে, আমি ইন্ডিকেশনটা বলি। সারাটা দিন বিদ্যুৎ নাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা কি খারাপ অবস্থা। প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু ব্যবসায়ী যারা, আমরা নিজেরা ইনকাম করি, নিজেরা খাই, এই জিনিসটা, এবং আরো 2-4 জনকে খাওয়াই। এখন সন্ধ্যার সময় আসলেন যে দোকানপাট বন্ধ করতে হবে। বাই মার্কেট প্লেস বন্ধ হলে কি হয়, এই কমন সেন্স আমাদের থাকা উচিত। আমরা একবারে শিশুবেলা যখন দেখেছি বিদ্যুৎ ছিল না, তখন পুরা গ্রামের মধ্যে অন্ধকার, বাজারের মধ্যে টিম করে আলো জ্বলতো। বাজারটা সবসময় থাকতে হবে। বাজারটা না থাকলে প্রোডাকশন চলবে না, প্রোডাকশন না চললে শ্রমিক সারাটা দেশ নষ্ট হয়ে যাবে। সভ্যতার শুরু থেকে বাজার, যখন বার্টার সিস্টেম ছিল, একটা জিনিসের ভিতরে আরেকটা পাওয়া যেত, তখনও বাজার। এই বাজারটা যদি আমি না বুঝি, তাহলে তো আসলে প্রতিশ্রুতি কোথায় আসলো? রমিন ফারহানা গতকাল এই কথাই বলেছিলেন, সন্ধ্যার সময় মানুষ কেনাকাটা করে বা বাজারে যায়। এটা কেন বন্ধ হবে? বাজারটা বন্ধ, এটা তো কমন সেন্সের ব্যাপার। একটা সরকার, কয়েকবার এই সরকারটা ক্ষমতায় আসতো, এই সরকার এসে যদি বলে বাজার বন্ধ করে দেয়, আর সরকার মন্ত্রী বলেন ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, তাহলে তো মিল পাওয়া যাচ্ছে না। আপনি ব্যবসা বাণিজ্য পরিবেশ হলে ব্যবসায়ীদের সুযোগ দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, আগে তার 30 এপ্রিল আসার কথা ছিল, 2 দিন পিছিয়ে 2 তারিখে আসছেন। সিলেটে প্রস্তুতি সভা হয়েছে, জেলা প্রশাসনে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি এখানে যে একটা ক্রীড়া প্রতিযোগিতা, যেটা নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন করবেন, একই সঙ্গে বাঁশিয়া নদী খনন উদ্বোধন করবেন। বাঁশিয়া নদীটা বিশ্বনাথ উপজেলা কেন্দ্রিক, এবং নদীটার অবস্থা আসলে খারাপ। অনেকদিন ধরে এটা খননের কথা হচ্ছিল বা উদ্যোগও নেওয়া হয়েছে, কিন্তু কার্যকরী তেমন কার্যকর হয়নি। আমি একবার গিয়েছিলাম, দেখে এসেছিলাম, মুখটা বন্ধ, অনেকটা বরাট হয়ে গেছে এবং দূষণও আছে প্রচুর। আমরা কি আশা করতে পারি? না, আশা তো ঠিক আছে, প্রধানমন্ত্রী আসবেন, এটা ভালো জিনিস, কিন্তু আমি আসলে এই কালচারের সাথে আমি খুব একটা, মানে আমার ইয়ে না।
কারণ হচ্ছে কেন? একটা বাসিয়া কাল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী আসবেন কেন? না, আসছেন তিনি আসলে এই যে নতুন করে স্পোর্টস যেটা, হ্যাঁ, নতুন করে স্পোর্টস এগুলো তো আসলে এত মেজর বিষয় না। একজন প্রধানমন্ত্রীর আসা মানে হচ্ছে ওনার রেগুলার অ্যাক্টিভিটিস গুলা বন্ধ হয়ে যাওয়া। উনি মন্ত্রণালয়ে এই বলে তো রেগুলার, সিলেট সফরটা হয়ে গেল। হ্যাঁ হলো, কিন্তু রেগুলার অ্যাক্টিভিটিস গুলা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমরা দেখি অনেক সময় ছোটখাটো জিনিসের জন্য, উদ্বোধনের জন্য মন্ত্রী আসেন, হ্যাঁ আমরা খুশি হই, প্রধানমন্ত্রী আসছেন আমরা খুশি, কিন্তু আলটিমেটলি দেশকে নিয়ে চিন্তা করতে হবে। আমাদের দেশের যে কি অবস্থা এটা নিয়ে চিন্তা করতে হবে। আমরা আশা করব প্রধানমন্ত্রী এইসব বিষয়ে মনোযোগ দিবেন আরো বেশি করে। 3 দেশ থেকে এলো 34 প্রবাসীর মরদেহ। প্রবাসী মরদেহ আসছে, এটা একটা বিশাল বিষয়। কারণ হচ্ছে মানুষ তো মারা যাওয়ার পরে মরদেহটা পেলে কমপক্ষে কবরটা জিয়ারত করার সুযোগ পায় মানুষ। এটা একটা বিরাট ব্যাপার যে মরদেহ আনার ব্যাপারে একটা সিদ্ধান্ত ছিল যে সরকার সহযোগিতা করবে, কতটুকু করেছে আমি জানি না। এটা করা উচিত এবং মরদেহ আনার ব্যাপারে একটু সাহায্য সহযোগিতা করা উচিত। নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার 73 জন, কাজীর বাজারের প্রতিবেদন। হ্যাঁ হ্যাঁ, আসলে আইন শৃঙ্খলা হচ্ছে সবার উপরে, এবং নগরীতে যে গ্রেপ্তার 73 জন, এটাকে আসলে আরো ইন্টেন্সিফাই করা দরকার। কারণ যদি মানুষ সহজে না চলতে পারে, এমনিতে বিদ্যুৎ নাই, এরপরে যদি মানুষ চলাফেরা সহজে না করতে পারে, কত টার্মে যাই হোক না কেন, ব্যাংক থেকে বের হওয়ার পরে টাকা লুটপাট হয় না, এটা সত্য। হ্যাঁ সিলেটে কয়েকটা ঘটনা আসলে হ্যাঁ, এইবার হচ্ছে কিন্তু গত টার্মের মধ্যে, এই 17 বছরের মধ্যে কিন্তু গোটা দেশে সিলেটের ভাবমূর্তি নষ্ট হয়। হ্যাঁ আমি এরকম দেখি নাই কখন। হ্যাঁ, গত 17 বছর আমি চলাফেরা করছি, আমি দেখি নাই যে নির্বিঘ্নে চলাফেরা করা নির্বিঘ্নে চলাফেরা করা গেছে। এই জিনিসগুলো এনশিওর করা দরকার, সাধারণ মানুষের জনজীবনটাকে এনশিওর করা দরকার। হবিগঞ্জে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত অন্তত 20। এই প্রসঙ্গে আমি আপনার আলোচনার আগেই বলি, হবিগঞ্জটা এখন যেন একটা সন্ত্রাসের জনপদ, সংঘাতের জনপদ, সংঘর্ষের জনপদ, আতঙ্কের জনপদ। এটা একটা কারণ হচ্ছে হবিগঞ্জ একটু ইন্ডাস্ট্রিয়ালাইজ এরিয়া হচ্ছে, এবং জমির দাম প্রচুর বাড়ছে, এবং জমির দাম যেহেতু বাড়ছে, এটা মূল্যবান হয়ে যাচ্ছে এবং বিরোধ বাড়ছে। কারণ এটার মধ্যে যেহেতু মধু আছে, মধু ডুবে মৌমাছিটা ঘুরবে, ছোট্ট বিষয় নিয়ে সংঘাত করবে, এবং এটা স্বাভাবিক। কিন্তু আলটিমেটলি এগুলা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়। এগুলা আলটিমেটলি মানে জমি নিয়ে বিরোধ, এইটা নিয়ে কিন্তু অনেক নদীতে অনেক জল বয়ে গেল, অনেক হলো, সার্ভে হলো। আমি তো আজাদ ভাই, আমি প্রত্যেকটা সার্ভেতে কমপক্ষে কিছু না কিছু টাকা এই দেশের জনগণকে দিতে হয়েছে। হ্যাঁ, দুঃখজনক বিষয়। সার্ভেটা ছিল জনগণের কল্যাণের জন্য, কিন্তু জনগণ তখন জমি রাখার জন্য আরেকটা জমি বিক্রি করে এনে টাকাটা দিতে হয়েছে, এইরকম হয়েছে। তো এইগুলো আমাদের দেশে হয়েছে, এগুলো খুবই দুঃখজনক, কলঙ্কজনক বিষয়। এরপরেও জমি নিয়ে বিরোধ আছে, কেন বিরোধ থাকবে? এই বিরোধকে সমাধান করা যায় না? সারা দুনিয়ার কোথাও জমি নিয়ে বিরোধ নেই, খালি বাংলাদেশে জমি নিয়ে বিরোধ। অটোমেশন করা আছে ইউরোপিয়ান কান্ট্রিতে, কোথাও জমি আগে তো সালিশি নিষ্পত্তি হতো, এবং অটোমেশন আছে। অটোমেশন করার জন্যই তো এই যে ভোগান্তি, এই মানুষের যে এই যে কি পরিমাণ লোকসান হয়েছে মানুষ প্রত্যেকটা জায়গায় লট এরিয়া মানে কোটি কোটি টাকা দিয়ে এরিয়া আনা হয়েছে, ইন্সপেক্টর এরিয়া আনছে, যে এই কয়েক কোটি টাকা দিয়ে ইন্সপেক্টর এরিয়া আনছে, এখান থেকে 10 গুণ। আপনি যে কথাগুলো বললেন সবই তো সত্য। এখন এই যে পরিবর্তনটা আনা বা মানুষের মধ্যে এই সচেতনতা আনা, যে এইসব বিষয় নিয়ে মারামারি করা, কাটাকাটি করা, খুন হওয়া, এই বিষয়টি মানুষকে এখন ডকুমেন্টেশনটাকে যদি টোটালি অটোমেশন করা যায়, যে এটা চেঞ্জ না করা যায়, জমির ক্ষেত্রে, হ্যাঁ জমির ক্ষেত্রে, তখন দেখা যাবে জমি নিয়ে বিরোধের মূল জায়গাটা হচ্ছে জমি। আপনি ক্যালকুলেশন করে দেখবেন জমি নিয়েই বিরোধটা বেশি হয়। হ্যাঁ, সুতরাং জমির বিরোধটা কমানোর জন্য টোটাল অটোমেশন, পিওর অটোমেশন দরকার। যেটা কলেজ ছাত্র নিহত, হ্যাঁ কলেজ ছাত্র নিহত হবে, জমি নিয়ে গেছে, মারামারি করছে, মারা যাচ্ছে। এবং এটাকে আপনার লোকের যে আইন শৃঙ্খলা, প্রত্যেকটা থানার লোকজন আছে, এবং জমি নিয়ে বিরোধ, থানার তো স্পাই আছে, আজাদ ভাই, সব থেকে স্পাই আছে। যখনই সমস্যা হয় আগে কেন যায় না? আমাদের ব্যাপারে একটা জিনিস আছে যে খানির আগ আর লড়াই শেষ। এখন দেখা যায় আমাদের পুলিশ বাহিনীও যখন খবর পায় যে শেষ হয়ে যাচ্ছে, তখন যায়, এর আগে যায় না। এই অ্যাটিটিউডটা দূর করে পুলিশদের আগে পৌঁছাতে হবে। আমরা আর এগোতে পারছি না। সর্বশেষ আজ থেকে যে টিকাদান শুরু হলো, এই সম্পর্কে একটু বলবেন যে কিভাবে এটা সফল করা যায়? শুধু যা দিচ্ছেন টিকা, উদ্যোগ নিয়েছেন সরকার এবং সিটি কর্পোরেশন বা অন্যান্য সংস্থা, আমাদের দায়িত্বটা কি? না, এটাকে টিকাদানকে ইফেক্টিভ করতে হলে সামাজিক সংস্থাগুলোকে কাজে লাগাতে হবে। আপনি লোকাল প্রত্যেকটা এলাকায় ক্লাব আছে, ক্লাবগুলোকে দায়িত্ব দিয়ে এটা পার্টিসিপেন্ট বাড়াতে হবে।
হ্যাঁ, অনেকে অসচেতন, জানেও না। আপনি মাইকিং করলেন, তার কানেও যায় নাই। হ্যাঁ, সে জানেও না। এখন লোকাল ক্লাব গুলা যদি অ্যাক্টিভ হয়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে, এবং ক্লাব গুলাকে আপনার টাকা দেওয়া লাগবে না, ক্লাব গুলাকে যদি আপনি এনকারেজ করেন, অ্যাওয়ার্ড দেন, একটা সার্টিফিকেট দেন, সে পার্টিসিপেট করেছে, এই সার্টিফিকেট পেলেই সে কাজ করবে। তো আমরা বেশিরভাগ সময় দেখি সিলেটেও গতকাল সাংবাদিক এবং ইমাম মুয়াজ্জিনদের নিয়ে কথাবার্তা হয়েছে, অন্যান্য জায়গায় এরকম তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যে কথাটা বলেছেন, আমাদের সংগঠনগুলো এই ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু তাদেরকে আসলে ওইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবং এইটা তো আমরা আপনার প্রত্যেকটা জিনিস, আজাদ ভাই, শর্ট অ্যানালাইসিস বলা হয় একটা জিনিসকে। যে কোনো কাজের আগে আপনার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এই চারটা জিনিস অ্যানালাইজ করতে হয়। আপনার যেখানে স্ট্রেংথ আছে, যে আমাদের প্রত্যেকটা জায়গায় স্ব-উদ্যোগী ছাত্রের ছেলেরা ক্লাব করেছে, এবং ক্লাবের ছেলেগুলা নিজেদের টাকায় নিজেদের খরচে কাজ করবে, আপনি তাদেরকে শুধু এনকারেজ করবেন, আপনি তাদেরকে শুধু এইটাই চায়, আর কিছু চায় না। আপনি এই সুযোগটা ইউজ করবেন না কেন? এই সুযোগ আগামীতে হবে এই আশা করতেই পারি। হ্যাঁ, প্রশাসনের প্রতি অনুরোধ, আপনারা দয়া করে এই জিনিসগুলো বিবেচনা করেন। প্রত্যেকটা কাজে, এই যে মশা মারা, এইসব সব কাজে আপনি যদি ইনভলভ করেন, তাহলে দেশের চেহারা উৎসাহিত হবে। পাল্টাই দিতে পারবে। এইসব ছেলেরা পারে, সবই পারে। আপনি দেখেন, মানে 5 আগস্টের পরে 8 আগস্ট পর্যন্ত ট্রাফিক ব্যবস্থার কোনো সমস্যা হয় না। আমাদের আসলে সময় একেবারে শেষ, আমরা অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ সময়ের সীমাবদ্ধতা আছে। আবার আমরা আমাদের যে প্রতিষ্ঠানটি আমাদের সহযোগিতা করেছে, পিআইএন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টস, এই প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর অতিথিকে তো অবশ্যই ধন্যবাদ। আপনাদের এবং সেল টিভি এবং দর্শকদের প্রচুর ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকুন।